হাসিনা আমলে সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি জালিয়াতি। রয়টার্সকে ডক্টর ইউনূস বললেন সম্পদ পুঞ্জীভূতের ধারণা এড়িয়ে চলার অর্থনীতির কথা। আজ স্থানীয় সময় রাতে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বেগম জিয়া, জানালেন ডক্টর জাহিদ হোসেন যাবেন তারেক রহমানের বাসায়। মাঘের শুরুতে আবারও শীতের দাপট, কুয়াশায় দেখা মিলছে না সূর্যের, চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, হাসপাতালে বেড়েছে রোগী। সরকার বিদায় নিলেও কুষ্টিয়ায় কমেনি আওয়ামী লীগ নেতার দাপট, এখনও দখলে শিক্ষকের বাড়ি, দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না সমাধান। সমুদ্রে বাড়ছে অনুমোদনহীন ট্রলিং বোটের দাপট, নিষিদ্ধ জাল ব্যবহারে ধ্বংস হচ্ছে পোনা মাছ, উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত। এবং ইউরোপা লিগে রোমাঞ্চকর জয় ম্যানচেস্টারের, রেঞ্জার্সের হারায় 2-1 ব্যবধানে হফেনহাইমের মাঠে 3-2 গোলের জয় টটেনহাম। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দাবি করার প্রবৃদ্ধির পেছনে আছে জালিয়াতি। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড় করানোর পেছনে পুরো বিশ্বকে দায়ী করেন তিনি। বলেন তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। নাসরিন আক্তারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সুইজারল্যান্ডের দাভোস শহরে চলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে ইউনূস বলেন, হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছেন, তবে সে সময় কেউ তাকে প্রশ্ন করেননি। এটা কোনো ভালো ব্যবস্থা হতে পারে না। এমনকি তাকে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড় করানোর পেছনে পুরো বিশ্বকে দায়ী করেন ইউনূস। বলেন এটি বিশ্বের জন্য একটি শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতি তুলনা করতে চান না বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। বলেন তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটা মানুষের জীবনমানের উন্নতির লক্ষ্যে কাজ করতে চান বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন বাংলাদেশের সংস্কার নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কথা বলেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাচন, আইন, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন তিনি। এ সময় তরুণ প্রজন্মের প্রত্যাশিত নতুন বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। বলেন 18 নয় 16 বছর এই ভোটাধিকারের বয়সসীমা হওয়া উচিত। নীরব দাসের প্রতিবেদন, জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তিনি। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে নতুন বাংলাদেশের পরিস্থিতি ও রাজনীতির নামে হাসিনা রেজিমের বর্বরতা তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার গত 1.5 দশকে বাংলাদেশকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছে। 3টি কারচুপিপূর্ণ নির্বাচন দিয়ে টিকে থাকে ক্ষমতায়। সবশেষ 2024 সালে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানো হয় বলেও তুলে ধরেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হাসিনা শুধু মানুষ হত্যা করেনি, অর্থ পাচার ছিল তার মূল কুকর্ম। ব্যাংকগুলিকে ভয় দেখিয়ে বিভিন্ন অবৈধ পথে টাকা পাচার করেছে তার দোসররা, গ্রাস করেছে অর্থনীতিকেও। তবে সাধারণের সহযোগিতায় ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, হাসিনার বিরুদ্ধে যে বা যারাই দাঁড়িয়েছে সবার উপরে আইনের অপব্যবহার করে চালানো হয়েছে গুম ও খুন। তার জন্য লাখ লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। আমি নিজেও তার শিকার, যার বিরুদ্ধে শেষ মুহূর্তে সাধারণ মানুষ শক্ত অবস্থান নেয়। তরুণদের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান ডক্টর ইউনূস।
বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সংস্কার কমিশন নির্বাচনকেই গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণ দ্রুত চাইলে 2025-এর শেষে আর পূর্ণাঙ্গ সংস্কার চাইলে 2026 সালের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব বলে জানান তিনি। তরুণদের নিয়ে আসার কথা বলেন ইউনূস, কারণ তাদের জন্যই এই বিপ্লব সম্ভব হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটি কেন্দ্রের কোনো যোগসাজশ ছিল না। That technology changed them. They are not Bangladeshi young people anymore. এই প্রজন্ম শক্তিশালী প্রজন্ম। বিপ্লবের সঙ্গে সরকার গঠন করতে চায় তারা, দেশের দায়িত্ব নিতে চায় তারা। প্রযুক্তি তাদের শুধু বাংলাদেশি নয়, বৈশ্বিক নাগরিক হিসেবে পরিণত করেছে। আমি মনে করি 18 নয়, 16 বছরে ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া উচিত তাদের, কারণ তাদের চিন্তা প্রযুক্তির সঙ্গে বেড়েছে। তারা বাম, ইসলামী বা কোনো রাজনৈতিক মতাদর্শের নয়, বরং সবাই এক হয়েই বাংলাদেশের জন্য এগিয়ে আসে। So where do you mature and see things in your own way? এছাড়া চাকুরির জন্য শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করে তাদের মেধা চাপিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি নির্ভর ও বাস্তবমুখী করার উপর জোর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর বৈঠক করেন। বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এর গণতন্ত্রের ধারাবাহিকতার প্রতি তার সমর্থন জানান। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক করেন। এছাড়া দাভোসের ক্লাইমেট হাবে যোগ দেওয়ার পাশাপাশি সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের তৃতীয় দিনে বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন সাবেক আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আল গোর। এ সময় তিনি বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থনের অঙ্গীকার করেন। বৈঠকে আলোচনা করেন জুলাইয়ের অভ্যুত্থান, জলবায়ু পরিবর্তন এবং কিভাবে বৈশ্বিক উষ্ণতার প্রভাব প্রশমিত করা যায় তা নিয়ে। এছাড়াও অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং নির্বাচন ও ভূরাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে দাভোসের ক্লাইমেট হাবে যোগ দেন ডক্টর ইউনূস। Freedom Brigade, 1971, that's the first time we became independent. The next one is 2024. We regained this year. We lost it, we regained it. July Charter, because things happen in July, so this will be the July Charter for the country. And these will be implemented in a procedure laid down in our recommendations in this document. And that will be beginning of the new Bangladesh. এছাড়াও সম্মেলনের সাইডলাইনে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে জানিয়ে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের ভেতর থেকে দল গঠনের চেষ্টায় তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সকালে রাজধানীর বনানী কবরস্থানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে হত্যা করা হয়েছিল আরাফাত রহমান কোকোকে। সরকারের কোনো কোনো উপদেষ্টা বিশেষজ্ঞজন রাজনীতি শেখাচ্ছে বলেও উস্কানি প্রকাশ করেন তিনি। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ছুটির দিনে রাজধানীর বাজারে দাম বেড়েছে চালের, তবে কমেছে শীতকালীন সবজি সহ মুরগির দাম। কমেছে আলুর দামও। রাজধানীর কারওয়ান বাজারে নতুন আলুর সরবরাহ আগের তুলনায় বাড়ায় পণ্যটির দাম কেজিতে 5 টাকা কমেছে।
আলুর পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। সবজির দামও হাতের নাগালে, তবে বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম। নাজিরশাহী মিনিকেট প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। আরও জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী NI নাহিদ। নাহিদ, বাজারের সামগ্রিক পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন, আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত নিয়ে জানাবেন। সাইনা, যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে আজকে ছুটির দিন থাকায় ক্রেতা সমাগম অনেক বেশি এবং ক্রেতারা বাজারে এসে মূলত আপনি দেখতে পাচ্ছেন যে শীতকালীন সবজির বর্ণিল সমারোহ এবং সবজির দামও মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকার কারণে ক্রেতারা সবজি বেশি কিনছে এবং চালের দাম এই সপ্তাহ বেশি থাকায় চালের বিক্রি কম, আর পাশাপাশি কমেছে ব্রয়লার মুরগির দাম। তা আমরা একজন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করব কোন সবজির কেমন দাম। গাজর কেজি বিক্রি করতে আছে 40 টাকা, সিমের বিচি আগে ছিল 150 টাকা, এখন বেচতে আছে 80 টাকা কেজি। মটর ছিল 120 টাকা, এখন বেচতে আছে 80 টাকা কেজি। অনেক দাম, আসলে অনেক দাম কমে গেছে। এখন শীতকালে সবজি আসার কারণে অনেক সবজির দাম কম। সিমের দাম এখন 40 টাকা কেজি বিক্রি করতে আছে। তারপর আপনার শসা আর কেজি 40 টাকা, টমেটোর দাম অনেক কম 30 টাকা কেজি। তারপর আপনার সিমের বিচি ছিল 150, এখন 80 টাকা কেজি। তারপরে গাজর 40 টাকা কেজি বিক্রি করতে আসছি। মটর কেজি হলো আপনার 80 টাকা। অনেক দাম কমে গেছে, শীতকালে সবজি আসার কারণে অনেক দাম কমে গেছে। যেমনটি তিনি বলছিলেন যে সবজির দাম সীমিত এবং মিষ্টি কুমড়া, শালগম, পেঁয়াজকলি, পেঁয়াজ, দেশি পেঁয়াজ 35 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর শিম 20 থেকে 50 টাকায়। তবে মাছের দাম, মাংসের দাম অনেকটাই চড়া। তো এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সবশেষ। ধন্যবাদ নাহিদ। রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন খালেদা জিয়া। এরপর তিনি তারেক রহমানের বাসায় যাবেন। বৃহস্পতিবার দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন। বিস্তারিত ফাহিম ইউসুফের রিপোর্টে। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বৃহস্পতিবার রাতে দ্য লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়া ছুটি পেতে পারেন। এছাড়াও তিনি জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এই সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। রাতে দাদি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জাইমা রহমান ও জাফিয়া রহমান। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। লালমনিরহাট, পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে গত ৩ দিন ধরে মিলছে না সূর্যের দেখা। ভোর থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। কনকনে ঠান্ডায় শীত অনুভূত হয় বেশি। জনজীবনে বেড়েছে দুর্ভোগ, বিশেষ করে ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট।
তীব্র শীতে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন। গত 3 দিন ধরে দেখা নেই সূর্যের। ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সকাল 7টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। আগামী 25 জানুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করবে বলছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় ঢেকে আছে মৌলভীবাজার। গত 3 দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। শুক্রবার ভোর 6টায় তাপমাত্রা নেমেছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাস আর সারাদিন কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করায় শীত অনুভূত হচ্ছে বেশি। জনজীবনে বেড়েছে দুর্ভোগ। বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় জবুথবু জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এ জেলায়ও গত 3 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। আমাদের এই যে পঞ্চগড় ডিস্ট্রিক্ট ঠান্ডার আবহাওয়াটা বেশি, শীতের আবহাওয়াটা বেশি এবং গুড়ি গুড়ি বৃষ্টির মতো। গত রাত থেকে খুব ঠান্ডা এবং শীত পড়তেছে, কুয়াশার মতন আসতেছে এবং পানির মতন টিপটিপ করে পানি পড়তেছে। খুবই ঠান্ডা, আমরা বেড়াডাড়া করতে পারি না, আমরা খুবই সমস্যা পড়েছি। গতকাল কুয়াশা ছিল, রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা। নেত্রকোনায় গত 2 দিন ধরে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। সকাল গড়িয়ে দুপুরেও দেখা নেই সূর্যের। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত 2-3 দিন যাবৎ প্রচন্ড ঠান্ডা, যে কারণে শিশুদের নিউমোনিয়া, মুরব্বীদের রোগব্যাধি প্রচন্ড পরিমাণ বাড়তেছে। হচ্ছে আমরা তো রাত্রে এবং দিনে গাড়ি চালাই, এখন রাতের অবস্থা আমরা তো কুয়াশা আরো বেশি পরিস্থিতি ভয়াবহ। আমার একটা সমস্যা, আমি আপনার গাড়ি লইয়া বাইরে হলে আপনার কুয়াশা লাগে কোনো কিছু দেওয়া যায় না। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ প্রচন্ড শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। এছাড়া তীব্র শীতে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ছোট শিশুরা সর্দি কাশি, নিউমোনিয়া এবং বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া নলুদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত 12টার পর থেকে নদীতে বাড়তে থাকে কুয়াশা। এক পর্যায়ে নৌপথে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। ফলে রাত 1:30টা থেকে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার তীব্রতা কমায় শুক্রবার সকাল 10:30টা থেকে পুনরায় শুরু হয় ফেরি চলাচল। কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর 4টার দিকে জেলার পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত অফিসে আগুন লাগে। জেলা ট্রাফিক কার্যালয় থেকে ভোর 4:20 ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অফিসে ঘুমিয়ে থাকা 4 জন ট্রাফিক সদস্য দৌড়ে বের হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুড়ে ছাই হয়ে গেছে অফিসের সকল নথিপত্র। কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি বলছে ফায়ার সার্ভিস। গাজীপুরের অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার সময় মহানগরের কোনাবাড়ি থানাধীন খোলাপাড়া রেল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি দ্রুত গতিতে রেল গেট অতিক্রম করে সাকারশ্বর এলাকায় দিকে যাচ্ছিল। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে এই 2 আরোহী মারা যান বলে জানায় পুলিশ। কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উঠেছে স্কুল শিক্ষকের বাড়ি দখলের অভিযোগ। 3 বছর ধরে জোরপূর্বক ওই আওয়ামী লীগ নেতা বাড়ি দখল করে লাগিয়ে রেখেছেন তালা। দখল ছাড়তে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদাও। দীর্ঘদিন ধরে নিজ বাড়ি ফেরত পেতে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় ওই স্কুল শিক্ষক, তবুও মিলছে না সুরাহা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া শহরতলির বারাদি এলাকার স্কুল শিক্ষক কাজী রেজাউল করিম 2023 সালে ওই এলাকাতেই একটি জমিসহ বাড়ি কেনেন তিনি।
তবে সেই বাড়ির দিকে চোখ পড়ে 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিনের। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক ওই আওয়ামী লীগ নেতা বাড়িটি দখল করে লাগিয়ে দেন তালা। সে সময় ওই স্কুল শিক্ষক, প্রশাসন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও উদ্ধার করতে পারেনি তার দখল হওয়া বাড়িটি। আমার নাম খারিজ, আমার দলিল সব কিছু আমার আছে। হঠাৎ করে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ময়েন উদ্দিন আর তার অনুসারীরা এসে আমার বাড়িটায় তালা দিয়ে দেয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ময়েন উদ্দিন গ্রেপ্তার হলে বাড়িটি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করে স্কুল শিক্ষক রেজাউল। তবে সে আশাও পূরণ হয়নি তার। আওয়ামী লীগ নেতা ময়েন জেলে থাকলেও তার সহযোগীরা এখনও দখল করে রেখেছে বাড়িটি। দখল ছাড়তে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদাও। ময়েন জেল হাজতে থাকলেও তার অনুসারীরা, তার ভাই ভাস্তিরা আমাকে জোর করে আমার বাড়িটা দখলে রেখেছে এবং বাড়ি ছাড়বে মর্মে আমার কাছে বিভিন্ন 5 লাখ টাকা দাবি করেছে। এতদিন এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ময়েনের দাপটে কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও এখন স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতার দখলকৃত স্কুল শিক্ষকের বাড়িটি উদ্ধারে প্রশাসনের পদক্ষেপ চায় তারা। বাড়িটা হচ্ছে রেজা মাস্টারের। ময়েন আওয়ামী লীগ নেতা সেক্রেটারি ময়েন দখল করে তালা মারি রাখেছে। ওনার বাড়িটা তাড়াতাড়ি জন্য প্রশাসন দেখে মুক্ত করে দেয়। তবে এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ওই স্কুল শিক্ষককে সব ধরনের আইনগত সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। তিনি আমাদের কাছে যদি আবেদন করেন, তার আবেদন এবং তার যে সমস্ত ডকুমেন্ট আছে, জমির কাগজপত্র আছে, অর্থাৎ খাজনা, দাখিলা বা অন্যান্য যে সমস্ত কাগজ থাকার কথা, ওইগুলি যাচাই বাছাই সাপেক্ষে ওনার প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষকের বাড়ি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ বাড়িটি দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।